This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজ আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, কিন্তু তার বাইরেও মানুষ কত রকমভাবে যে অসহায় হয়ে থাকে, মাঝে মাঝে যখন সেগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় না, একদম অদ্ভুত, নিজেরাও মনে হয় যে কিরকম হাত পা বাঁধা অবস্থায়। সত্যিই তো আমরাও পড়ে গেছি, কিছুই করতে পারি না। আমাদেরই এক পরিচিত, তার লিভারটার অবস্থা খুব খারাপ, অবিলম্বে লিভার ট্রান্সপ্লান্ট করার দরকার। এবার মুশকিল হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট করার সময় তার হয় একদম নিকটাত্মীয় কারোর কাছ থেকে লিভারের একটা অংশ পেতে হবে, অথবা তাকে এমন কোনো একজনের শরীর থেকে লিভারটা পেতে হবে যিনি মরণোত্তর দেহদান করেছেন। এবার মুশকিল হচ্ছে যে আমরা বাঙালিরা, আমরা যারা অত্যন্ত সমাজ সচেতন বলে নিজেদের প্রচার করে থাকি বা দাবি করে থাকি, বা আমরা যারা ভাবি যে আমরা সমস্ত দিক থেকে অনেক বেশি এগিয়ে আছি, মাঝে মধ্যে ওই ইংরেজ শাসন নিয়ে একটুখানি গর্ব করে মনে মনে এটাও ভাবি যে যেহেতু ইংরেজরা প্রথম এখানেই এসেছিল, সুতরাং আমরা অনেক বেশি প্রগতিশীল। মজা কি জানেন? এগুলো ভাবনা, বাস্তবটা ঠিক তার উল্টো। এই যে এই গোটা বিষয়টা, এই বললাম, ভাবুন তো, একজন যদি তার নিকটাত্মীয় কেউ দেওয়ার মতো অবস্থায় না থাকেন, যদি ব্লাড গ্রুপ ম্যাচ না করে, আর যদি কোথাও দেহদান না হয়, তাহলে সেই লোকটা তার মানে জেনে শুনে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এর বাইরে তো তার কিছু করার নেই। এই অসহায় অবস্থাটা কাটানোর জন্য প্রয়োজন কি জানেন? এই অসহায় অবস্থাটা কাটানোর জন্য প্রয়োজন হচ্ছে সমাজের সচেতনতা। সচেতনতা মানে কি? মানে সমাজের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি। সমাজেরই যদি চোখ খুলে দেখার আগ্রহ না থাকে, তাহলে সমাজ এইভাবে মানুষজনকে বাঁচাতে পারবে? চারপাশে যা হচ্ছে সেটা দেখে তো মনে হচ্ছে যে সমাজ নিজেই চায় না মানুষজন খোলা চোখে তাকিয়ে দেখুন। ওই যে একটা কথা আছে না, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। এবার মৃত মানুষকে প্রাণ দেওয়াটা অসম্ভব হলেও মৃত প্রায় মানুষকে হয়তো প্রাণ দেওয়া যায়, যদি তার কিছু কিছু অঙ্গ, ওই যারা ব্রেন ডেথ হয়ে গেছেন, যারা মরণোত্তর দেহদান করেছেন, তাদের থেকে কিছু অঙ্গঠঙ্গ পান। আর অন্ধজন, তারা তো পেতেই পারেন, কারণ চোখটা তো সবসময় মৃত মানুষের শরীর থেকে যদি সঠিক সময়ে চক্ষুদান করা হয়। চক্ষুদান কথাটা একটু খারাপ, সবসময় শুনতে খুব ভালো লাগে না। আমাদের বাংলা ভাষার অনেক রকম মার প্যাচ আছে তো, যে চক্ষুদান মানে হচ্ছে একটুখানি কাউকে একটু হাত টান, চুরি টুরি, ওরকম ব্যাপার আর কি। এটা সেরকম না, এটা চোখ দান। হ্যাঁ, সেই জিনিসটা যদি হয়, তাহলে সত্যিই তো অন্ধ মানুষ চোখের সামনে আলো দেখতে পাবেন, পরিষ্কার পৃথিবীটাকে দেখতে পাবেন। কিন্তু মুশকিল কি জানেন? ওই বললাম একটু আগে যে কথাটা, মানুষজন চোখ খুলে দেখলে অনেক কিছুই তো দেখে ফেলবে, যেটা আবার অনেকেই চান না। তাই জন্য তারা ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু যেখানে ওই চোখ, মায়ের চোখ দান করার জন্য ছেলের যে কি দুর্গতি হচ্ছে, আজকে সারাদিন ধরে আপনারা সেই খবরটা দেখে ফেলেছেন। তো কিন্তু এটা দেখে না দুজন মানুষের কথা খুব মনে পড়ছিল, জানেন তো। একজনের নাম জ্যোতি বসু আর আরেকজনের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। ঘটনাচক্রে দুজনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আর দুজনেই মারা গিয়েও বেঁচে আছেন। তারা বেঁচে আছেন দুটো কারণে। এক, যে তারা বেঁচে থাকলে তারা যে কাণ্ড কারখানা করে গেছেন, তার জন্য তাদের যে পুলিশ গ্রেফতার করতো না, সেই গ্যারান্টিটা আজকের পর আর কেউ দিতে পারবে না। সুতরাং তারা মরে বেঁচেছেন। আর দুজনেই মরণোত্তর দেহদান করেছিলেন, আর দুজনেই মরণোত্তর দেহদানের সঙ্গে সঙ্গে মরণোত্তর চোখদানও করেছিলেন। 2010 সালে জ্যোতি বসু মারা যান। তার মৃত্যুর পর তার কর্নিয়া সংগ্রহ করা হয়, আর 2024 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরেও তার কর্নিয়া দুজন দৃষ্টিহীনের চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়।
মানে দুজন অন্ধ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়ার দৃষ্টিশক্তি ফিরে পান। মানে সেই অর্থে মৃত্যুর পরেও তারা আছেন, অন্য মানুষের শরীরে বেঁচে আছেন, কিন্তু ওই মানুষের চোখ খুলে দেওয়া বা সেই অর্থে যারা দৃষ্টিহীন তাদের দেখানোটা যে কত বড় অপরাধ সেটা কি রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জানতেন? আমার ধারণা জানতেন না, জানেন তো, কারণ তারা দেখে যেতে পারেননি তারা যেটা করে বসে আছেন সেটা বিরাট বড় অপরাধ। অবশ্য দেখলে নিজের চোখকেই হয়তো অবিশ্বাস করতেন। দেখুন না, এই রাজ্যে একজন ছেলে, ওই বলছিলাম, তার মায়ের মৃত্যুর পর চোখ দান করেছে একটা শোকগ্রস্ত পরিবার, যে পরিবারটা সেই শোকের মধ্যেও নিজেদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, কর্তব্য সেটা ভোলেনি। অর্থাৎ সামাজিকভাবে যারা সত্যি সত্যি চোখ খোলা মানুষ, চোখে দেখা মানুষ, সেইটাকে অপরাধ বলে ধরে নিয়েছে পুলিশ এবং ওই শোকগ্রস্ত পরিবারকে, মানে পুরো পরিবারটাকেই হাজতে পুরে দিয়েছে। ভাবুন তো, ভাবা যায় যে পুলিশ 18 মাসে বছর, যে পুলিশ চোর পালালে বুদ্ধি বাড়ে বলে বদনাম, সেই পুলিশই এরকম হঠাৎ করে যে সক্রিয় হয়ে উঠতে পারে, চিলে কান নিয়ে গেল শুনলে কানে হাত না দিয়ে ছুটতে পারে, সেটা তো নদিয়ার ওই কোতোয়ালি থানাটা প্রমাণ করে দিল। নদিয়ার কালীরহাটে থাকতেন রাবিয়া বিবি, থাকতেন কারণ 65 বছর বয়স্ক রাবিয়া গতকাল মারা গেছেন। আর তার মৃত্যুর পর কি অভিযোগ উঠেছে জানেন? অভিযোগটা সত্যি, রাবেয়ার চোখ অন্য কারুর চোখে চলে গেছে, কিন্তু অভিযোগটার জায়গাটা কোনখানটায়? ওই রাবেয়ার চোখ নাকি তার পরিবার বিক্রি করে দিয়েছে। বিশেষ করে তার ছেলে, পেশায় স্কুল শিক্ষক আমির চাঁদ, নাকি মায়ের ওই চোখ টাকার বিনিময়ে বিক্রি করেছে। এই অভিযোগটা উঠে গেছে। উঠলো অভিযোগটা, ঠিক আছে, ভাবুন, অঙ্গীকারবদ্ধ একটা পরিবার, তারা মৃত মায়ের চোখ দান করে দিয়েছেন, তারপর সেইটাকে টাকার অঙ্কে বিচার করে নেওয়া হয়েছে। কারণ এখন তো আমরা চোখ বন্ধ করে থাকার সমাজে এটাই খুব স্বাভাবিক ঘটনা, এটাই হওয়ার কথা বোধহয়। এটার ব্যতিক্রমী কোনো কিছু আমাদের চোখ বন্ধ সমাজ আমরা দেখতে পাই না। সুতরাং তখনই মনে হয় ডাল মে কুচ কালা হ্যায়। আসলে আমাদের চোখ কালা, আমাদের কান কালা, সব কালো। ওই জন্যই সমস্ত সাদা সাদাকে কালা কালা দেখাটা আমরা অভ্যেস করে ফেলেছি। আর সেই জন্যেই ওই নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ, ওই বললাম, বাড়িশুদ্ধ লোককে গ্রেফতার করে নিয়ে গেছে। এবার ভাবুন, যে পুলিশ ওই কোথাও একটা অভিযোগ পেলে সেটা নেবে কি নেবে না এটা ঠিক করতে বহু সময় মানে লম্বা টাইম কাটিয়ে দেয়, এবং সেটার অনেক সময় সেই অপেক্ষার আর শেষ হয় না। যে পুলিশ ঠিকঠাক কাজ করছে কিনা, লোকে অভিযোগ জানাতে এলে অভিযোগ নিচ্ছে কিনা, সেটা জানতে নগরপাল থানায় থানায় ঘুরে বেড়ান, ছদ্মবেশ টদ্মবেশ নিয়ে বলে শোনা যায়। সেই পুলিশ একটা অভিযোগ পেতে না পেতেই একজন দুজন নয়, পুরো একটা পরিবারকে ফাটকে পুরে দিয়েছে। ঘটনাটা কি? 2024 সালে এই রাবেয়া বিবি তিনি মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন। এবার ধরে নিতে পারেন যে সেটা পরিবারের লোকজন যা, মানে তারা বাইরে কাউকে বিরাট করে প্রচার করে ঢাক ঢোল পিটিয়ে পোস্টার দিয়ে জানায়নি। কারণ যারা এই রকম কাজকর্মগুলো করেন তারা তো একটা সামাজিক কর্তব্য করার জন্য করেন, সেটা কোনো কৃতিত্ব নেওয়ার জন্য করেন না যে সেটাকে ওই সোশ্যাল মিডিয়া ফেসবুকে বড় বড় করে লিখে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে, ছবি তুলে সবাইকে দেখান না সব সময়। কারণ তারা মনে করেন এটা তাদের কর্তব্য, তারা করছেন। এবার তার ফলে তার পাড়া প্রতিবেশীর এটা জানার কথা না স্বাভাবিকভাবে, অথচ সেই পাড়া প্রতিবেশী কয়েকজন মিলে পুলিশে অভিযোগ করে দিলেন যে তার চোখ বিক্রি করে দেওয়া হয়েছে। আর অভিযোগ পেয়ে পুলিশ অতি সক্রিয় হয়ে উঠল। কেন? না, এটার একটা ব্যাখ্যাই, মানে এমনিতে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু একটা ব্যাখ্যাই ওই বললাম এখন পর্যন্ত পেয়েছি। আমরা চোখ বন্ধ করে যেগুলো দেখতে অভ্যস্ত হয়ে গেছি,
আমাদের চোখ বন্ধ থাকার সুবাদে চারপাশে যেরকম যেরকম কাণ্ড কারখানাগুলো ঘটে চলেছে আর কি, যাতে আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, তার বাইরে কোনো ব্যতিক্রমী ঘটনাকে মেনে নেওয়ার মতো দৃষ্টিশক্তি এখন আমাদের নেই। এটাই একমাত্র ব্যাখ্যা এই পরিবারটার জেলে যাওয়ার পেছনে। যাদের পুলিশ প্রিজন ভ্যানে তুলছে তাদের বিরুদ্ধে মায়ের চোখ চুরির অভিযোগ। একজন মহিলা দীর্ঘদিন বিছনায় পড়ে থাকে, ছেলেরা সেরকমভাবে দেখে না। এইবারে আজকে শুনেছি যে উনি নাকি মারা গেছে। হ্যাঁ, আমরা কাজে থাকি, পাড়ার লোক জানতে পারে যখন মারা যায়, শুনেছি 11টার দিকে মারা গেছে উনি। সময় মানুষজনকে দেখতে দেয়। হ্যাঁ, তার আগে কিছু ডাক্তারের একটা টিম এসেছিল, 5-6 জন মিলে এসেছিল। আসার পরে জানা যায় যে ওনারা কিছু ওনার শরীর থেকে কিছু পার্টস বের করে, যেটা চোখ তাতে শুনতে পায়। যারা অভিযোগ করছেন তারা প্রতিবেশী, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা নদিয়ার কালীরহাটের রাবিয়া বিবির আত্মীয়, যার ছেলে সহ বাকিদের গ্রেপ্তার করা হয় রবিবার মারা যান রাবিয়া বিবি। তার মৃত্যুর পর কালীরহাটে তাদের বাড়িতে যান কিছু ডাক্তার। সেই ডাক্তারদের কাছেই নাকি রাবিয়ার চোখ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির লোক বলছে যে আজকেই আমার মা অনেক দিন আগে করেছিল ডোনেটটা। আজকে আমরা বলি যে কী কাগজ আছে সেটা দেখাও, সেটা না দেখাতে পারে আজকের কোনো কাগজ একটা দেখায়, যেটাতে আজকের ডেট ছিল। আজকের ডেটে ওই কাগজটা কী লেখা ছিল যিনি এই অর্গানটা দান করেছে। আমার গ্রামের কিছু লোক বলছে যে ওই মায়ের চোখ ওরা বিক্রি করে 2 কোটি টাকা দিয়ে আমির চাঁদ খেয়ে ফেলেছে, ওকে মাটি দেওয়া হবে না, এই মাটি দেওয়া যাবে না, পুলিশ আসলে এরকম হবে। ওনার তো চোখ ডোনেট করা ছিল। হ্যাঁ, ডোনেট করা ছিল, মৃত্যুর আগে ডোনেট করা ছিল। কিসের ভিত্তিতে এই অভিযোগ? স্রেফ সন্দেহ। কারণ রাবিয়া বিবি 2 বছর আগে আইন মেনে, নিয়ম মেনে নিজের অঙ্গদানের অনুমতি দিয়েছিলেন। এই তার প্রমাণ। এটা রাবিয়া বিবির অঙ্গদানের অনুমতিপত্র। স্বেচ্ছায় নিজের হার্ট, কিডনি সহ চোখগুলো চিকিৎসার কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন গ্রাম বাংলার এক বৃদ্ধা। ফাঁসালো কেনর উত্তর নেই। কে ফাঁসালো? পাড়ার থেকে 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা। ভাবুন তো, এই রাজ্য থেকে মানুষজন, ওই যে বলছিলাম লিভারের কথা, অনেক মানুষজন যেন ওই শোনা যায় যে চেন্নাইয়ে যান, কারণ ওই দক্ষিণের রাজ্যগুলোতে নাকি সচেতনতা অনেক বেশি। ওখানে মানুষজন অনেক বেশি দেহদান করেন, অঙ্গদান করেন, কারণ তারা জানেন মানুষের বেঁচে থাকার জন্য কত জরুরি মৃত্যুর পরেও এইভাবে কর্তব্য করে যাওয়াটা। আমাদের এখানে সেই সচেতনতা এমনিতেই কম, আর যদি থেকেও থাকে আজকের পর 2 চোখ বুঝে যাও, কিচ্ছু চেয়ে দেখো না। লোকে করছে কি জানতে চেও না, কারণ দেখলেন তো, জানলে আপনার কাজ হবে ওই প্রিজন ভ্যানের ভেতরে বসে থাকাটা। এবার মুশকিল হচ্ছে, ওই পরিবারটাকে দেখে ভাবছিলাম যে ওরা এখন কোন কারণের জন্য বেশি কান্নাকাটি করছে, শোকগ্রস্ত। একটা ভালো কাজ করেছিলেন সেই জন্য, নাকি মা মারা গেছেন সেই জন্য? ভেবে দেখুন, আজকের শুরুটা আমরা কিভাবে করতে পারতাম। যে কাজটা রাজ্যের 2 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী করেছেন, তথাকথিত অনেক শহুরে শিক্ষিত মানুষ করেছেন, সেই মরণোত্তর অঙ্গদানের কাজটা নিরক্ষর, নিজের নাম পর্যন্ত সই করতে না পারা এক গ্রাম্য মহিলাও করেছেন। এটা ভেবে আমরা নিজেদের পিঠ চাপড়াতে পারতাম, বলতে পারতাম এই তো এগিয়ে বাংলা, এই তো সচেতনতা। আস্তে আস্তে মানুষের মধ্যে একদম প্রত্যন্ত গ্রামে পর্যন্ত পৌঁছে যাচ্ছে সচেতনতা। কিন্তু সেটা তো হলো না, শুধুমাত্র কিছু লোকের সন্দেহের বশে। এবং এটাই বাস্তব পরিস্থিতি। কিভাবে গোটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয় দেখলেন তো। শরীরের অঙ্গ কিছু ডাক্তার নিয়ে গেছে, সেই জন্য তাকে মাটি দেওয়া হবে না এটা বলে দেওয়ার পর, সৎকার হবে না এটা বলে দেওয়ার পর, আর গ্রাম বাংলার কোনো পরিবার ইচ্ছে থাকলেও এরকম কাজকর্ম করতে পারবেন? সবাই যে এক চোখে ভাববেন এরকম তো না। কারুর মধ্যে সত্যিই তো চোখ খোলা একটা মন আছে। রাবেয়া বিবির ওই ছেলে সহ আত্মীয়দের আজ আদালতে তোলা হয়েছিল এবং আদালত প্রত্যেককে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গ্রেফতারের পরের দিন জেল হেফাজত কেন? তাহলে কি
অপরাধ আছে বলে মনে করছে না পুলিশ? দেখুন, চোখ চুরির অভিযোগ সেটা তো গুরুতর অভিযোগ। কিডনি পাচার চক্রের মতো চোখ পাচার চক্র যদি এক্ষেত্রে জড়িত হয়, তাহলে সেটা জানতে পেরেও পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিল না কেন? তাহলে কি পুলিশের কিচ্ছু জানার নেই? সব তারা জেনে গেছে। চুরি যদি হয়েই থাকে তাহলে চোর তো চোখটা বাঁধিয়ে রাখবে না। পুলিশ গ্রেফতার করার মতো বাড়াবাড়িটা করলো কেন? একটু চেষ্টা করলেই তো সেটা জানতে পারতো, একটু চেষ্টা করলেই তো সেই কাগজটা পেতে পারতো, যে কাগজটা আমরা পেয়েছি। যে কাগজটা আমরা পেয়েছি সেটা কি পুলিশ পায়নি? 2024 সালে ওই গণদর্পণের ফর্ম পূরণ করে সরকারের কাছে নিজের অঙ্গদানের ইচ্ছেটা রাবেয়া বিবি তো জানিয়েছিলেন। গণদর্পণ বেসরকারি সংস্থা, কিন্তু সরকার স্বীকৃত সংস্থা। এই ভদ্রলোক, যিনি গণদর্পণের প্রাণপুরুষ ছিলেন, ব্রজ রায়, তিনি চারপাশে ঘুরে ঘুরে বেড়াতেন শুধু মানুষজনের চোখ খুলে দেওয়ার জন্য। তিনি প্রচার করতেন কতটা জরুরি এইভাবে মরণোত্তর দেহদানটা করে যাওয়াটা। এবং বিশ্বাস করুন, আজকের দিনে যদি একজনও মানুষ দেহদান করেন, সেই সচেতনতা যদি একটুও তৈরি হয়ে থাকে, তার 99.99% হয়তো এই ভদ্রলোকের কৃতিত্ব। মাথার ঘাম পায়ে ফেলে লোকজনকে সচেতন করা। জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এই ভদ্রলোকও মরে গিয়ে বেঁচে গেছেন। বেঁচে থাকলে বুঝতেন এ রাজ্যে প্রচুর পরিশ্রম করে ওই দেহদান বা অঙ্গদান আন্দোলনকে তিনি যতটা এগিয়েছিলেন, এই একটা ঘটনা সেটা ঠিক ততটাই ধাক্কা খেয়ে পিছিয়ে গেছে। ওই কালীরহাটের ঘটনাটা প্রমাণ করছে, প্রদীপের নিচে যেরকম অন্ধকার থাকে, তেমনি এ রাজ্যে অনেক অন্ধকার জমে আছে। আরেকটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, এটা 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 সাংবাদিকের দিক থেকে বলছি। পুলিশ ধরে নিয়ে গেছে, ধরে নিলাম পুলিশ সঠিক কাজ করেছে। মানুষজন তারা অভিযোগ তুলেছেন, ধরে নিলাম তারা সঠিক কাজ করেছে। সত্যিই কিছু গণ্ডগোল আছে। এবার যদি সত্যিই সেটা হয়ে থাকে, তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম সব কি ভুল হয়ে গেল? দেখুন, ওই ভদ্রমহিলাকে দিয়ে যদি সত্যি সত্যি দেহদান করিয়ে থাকা হয়, তারপর সেই দেহদানের অঙ্গীকারপত্র সামনে রেখে যদি কোনো অন্যায় কাজ করা হয়, তাহলে তো ওই ভদ্রমহিলার প্রচেষ্টাকে অপমান করাই হলো, তাই না? তিনি তো সত্যি সত্যি দেহদান করার অঙ্গীকারটা করেছিলেন। এবার সেগুলো পুলিশ খতিয়ে দেখুক, আদালত বুঝে দেখুক। আমরা প্রাথমিকভাবে যেগুলো দেখলাম সেগুলো আপনাদের বললাম। তবে বিশেষ করে একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, সরকারিভাবে আমরা কিন্তু দেখেছি, যেহেতু এই রাজ্যে এরকম দেহদানের ঘটনা খুব কম ঘটে আর কি, তাই জন্য পুলিশ তারা কিন্তু গ্রিন করিডোর তৈরি করে দেওয়ার মতো পদক্ষেপও বারবার নিয়ে থাকে। ফলে সেদিক থেকে তাদের সচেতনতার যথেষ্ট প্রমাণ, তাদের সদিচ্ছার যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি। রাস্তাঘাট একদম ফাঁকা করে দেওয়া, যাতে অ্যাম্বুলেন্স করে খুব দ্রুত নিয়ে যাওয়া যায় ওই দেহাংশগুলোকে। এক্ষেত্রে কি হলো? দেখুন, পুলিশ যদি সত্যি সত্যি কোনো রকম মনে করে থাকে গণ্ডগোল হয়েছে, এত চট জলদি সিদ্ধান্তে পৌঁছে গিয়ে থাকতে পারে, তাহলে তো ধরতে হবে সত্যি সত্যি পুলিশ দুর্ধর্ষ কাজ করছে। কিন্তু যদি পুলিশ শুধুমাত্র একটা স্থানীয় অঞ্চলে একটা স্থানীয় কিছু মানুষজন উত্তেজনা সৃষ্টি করতে পারেন, এবং এদের এই মুহূর্তে ভোটের বাজারে হয়তো সংখ্যালঘু পরিবার, সেই জায়গার থেকে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টিটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে ধরে নিয়ে একটু অতি সক্রিয়তা করে থাকে, তাহলে কিন্তু মুশকিলের ব্যাপার। এই দেখুন, এইটা না, এটা একটা জিনিস তো আমাদের মনে হচ্ছে, এই যা যা মনে হচ্ছে সব দিক থেকেই বললাম। আর তার সঙ্গে আরেকটা দিক আজকে, যে আমরা তো জানি যে অভিযোগ হলেই অভিযুক্তদের গ্রেফতার করাটা যে আবশ্যিক নয়, সেটা পুলিশ আমাদের দেখিয়েছে, মাঝে মধ্যেই দেখিয়েছে, বারবার দেখিয়েছে। তাহলে এক্ষেত্রে কেন?
যে পুলিশ যে দেখিয়েছে তার একটা হাতে গরম উদাহরণ দিই আপনাদের। ওই কলকাতার কাকুলিয়ায় সপ্তাহখানেক আগে একটা দুষ্কৃতি তাণ্ডব হয়েছিল, আপনাদের মনে আছে? গুলি টুলি চলেছিল। সেই ঘটনার প্রধান যে অভিযুক্ত সেই সোনা পাপ্পু তো এখনো ফেরার, ধরা পড়েনি, কিন্তু মানুষের মনোরঞ্জনের চেষ্টা সে করে যাচ্ছে। ওই পলাতক অবস্থাতেই সোনা পাপ্পু ভিডিও বানাচ্ছে, ফেসবুকে রিলস আপলোড করছে, হয়তো পুলিশ সেগুলো দেখছেও, দেখে মজাও পাচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না। এবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ যে কতটা অসহায় সেটা এই ঘটনাগুলো প্রমাণ করে। আর এই একই রাজ্যে একটা পরিবারকে যদি এইভাবে চটজলদি ফাটকে পোড়ার একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে একটু সতর্কতা যদি থাকে তাহলে অসুবিধে কিসে? যদি সত্যিই কেউ অন্যায় করে থাকেন, একটু খতিয়ে দেখে যদি সত্যিই জানা যায় যে এরা অন্যায় করেছেন, তাহলে ব্যবস্থা নেওয়া হোক, কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে পুলিশও সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং যদি সত্যিই কেউ ওই বললাম কারোর একটা সদিচ্ছাকে সামনে রেখে একটা অন্যায় কাজ করে থাকেন, তাহলে তাদের শাস্তিই প্রাপ্য। কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখাটা খুব জরুরি, কারণ নইলে তো এই পাড়াগত বা পারিবারিক কোনো বিবাদ থেকে যে কোনো সময় যে কোনো জন্য এরকম প্রতিহিংসার শিকার হয়ে উঠবে, এবং পুলিশের যাবতীয় ভালো কাজ কিন্তু তার ফলে একটা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে যাবে। এবং এটাও কিন্তু পুলিশের ভেবে দেখার দরকার যে যখন এরকম চারপাশে এই ঘটনা অত্যন্ত বিরল, তখন এরকম ঘটনা ঘটছে জানলে তাদের তো বাকি সমস্ত রকম ঘটনাগুলো ঘটায় যাতে নিশ্চিন্তে ঘটানো যায় সেই ব্যবস্থাটা করা দরকার। একটা কিছু সিস্টেম থাকা দরকার, জানেন তো, এইটাই মনে হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে থাকে। 2023 সালে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বোন জাহানারা মারা যান। এবার রাবিয়া বিবি আর জাহানারা একই ধর্মে বিশ্বাস রাখতেন। জাহানারা চোখ দানের পর এরকম কোনো কথাবার্তা কি কানে এসেছিল? আপনারা জানতেন যেরকম হয়েছে? নাকি জাহানারার দাদা নেতা বলে অন্যকেই সে দাদাগিরিটা করতে পারেনি, যেটা নদিয়ার কালীরহাটে হলো? ফলে একই ঘটনা দুটো জায়গায়। যদি আবার বলছি, ন্যায্য কারণে পুলিশের সক্রিয়তা থাকে তাহলে সেটাকে তৎপরতা বলতে হবে, কৃতিত্ব বলতে হবে। আর যদি সেটা শুধুমাত্র কোথাও গিয়ে তা আলটিমেটলি তাদের সম্প্রদায়গত কোনো অশান্তির কারণ হতে পারে, এটা মাথায় রেখে এই ভোটের বাজারে অতি সক্রিয়তা হয়, তাহলে বলতে হবে এইভাবে না বেঁচে থাকা যায় না। এই নিজেরা চোখ বন্ধ করে সমাজকে চোখ বন্ধ করে শেখানোটাও কিন্তু একটা বড় অপরাধ। এই ধরনের কোনো ঘটনা সমাজে কেউ যদি করে, এটা জঘন্য অপরাধ। মানুষ তার স্বেচ্ছায় যদি কোনো চক্ষুদান বা কোনো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করে, সেটা বৈধ। সেটার ক্ষেত্রে আর কেউ জোর করে যদি কারোর সঙ্গে এই ধরনের কিছু চক্রান্ত করে বা অর্থ লোভী বা অর্থ রোজগারের জন্য করে, সেটা আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখানে যেটা চলে সেটা তো রাজ্য সরকার নয়, তৃণমূল সরকার। চক্ষুদানকে বিক্রি বলে তাকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব, সবই সম্ভব। যে কর্নিয়াটা নেওয়া হয়েছে সেটা আমাদের বহরমপুরে ওরা জমা দেবে, এটার তদন্ত করে পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাতে পারে। মানুষ সচেতন না হলে কী ধরনের ঘটনা ঘটতে পারে, নদিয়ার ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। যে ভারতবর্ষে প্রতি বছর 1 লক্ষ চোখের কর্নিয়ার প্রয়োজন হয়। চোখ মানে কর্নিয়ার প্রয়োজন হয়, সেখানে আমরা 35 থেকে 40 হাজার মাত্র সংগ্রহ করতে পারি। পশ্চিমবাংলাতে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির হিসেব অনুযায়ী আমরা 3,500 চোখ প্রতি বছর সংগ্রহ করতে পারি, যেটা আমাদের রাজ্যে প্রয়োজন প্রায় 12,000 কর্নিয়া। দেখুন, আমি ওই সিএমওইচের বক্তব্য শুনছিলাম এবং মনে মনে ভাবছিলাম যে এটা আমরা হয়তো প্রার্থনা করার দরকার যে সঠিকভাবে যাতে ওই সঠিক জায়গায় ওই চোখগুলো জমা পড়ে এবং এটা প্রমাণ হয়ে যায় যে অন্তত সন্তানরা কোনো অন্যায় কাজ করেনি। অন্যায় কাজটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু একদম গোড়াতেই গলত, যেটা ওই গণদর্পণ তাদের যে এখনকার সম্পাদক তিনি যেটা বলছিলেন সেটা কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। কত কষ্ট করে মানুষজনকে বুঝিয়ে শুনিয়ে একটা কাজ করা হয় এবং সচেতনতা তৈরি করার চেষ্টা করা হয়, সেটা পুরোটা জলে চলে যাবে যদি এরকম কিছু ঘটনা ঘটে।
আমি আপনি এটুকুনি দেখতে পারি, এটুকুনি ভাবতে পারি। আসলে মুশকিল হচ্ছে যে চোখ খুলে দেখলে না সব কিছুরই দুটো দিক তো নজরে পড়ে যায়, তাই জন্য সে সমস্ত সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। অন্ধের যষ্টি বলে একটা বিষয় আছে, আপনারা জানেন তো, মানে যারা দৃষ্টিহীন তাদের হাতের যে লাঠিটা, যেটা সাহায্যে তারা ঠিক দিকে এগোতে পারেন, ঠিক রাস্তায় চলতে পারেন, রাস্তা ঠাওর করতে পারেন, সেই লাঠিটার মনে হচ্ছে আমাদের সবারই একটু দরকার আছে, জানেন তো। তাহলে অনেকগুলো পথ চলাটা সহজ হয়ে যায় যদি সত্যি লাঠিটা ঠিক জায়গায় যায়, ঠিক জায়গায় পরে আমরা বুঝে নিতে পারবো সামনেটা কতটা উঁচু নিচু। তো এক্ষেত্রে আমরাও হয়তো এরকম একটা লাঠির সাহায্য নিতে পারি। সেই লাঠিটা প্রশ্নের, কয়েকটা প্রশ্ন করি আপনাদের, সেই মানে আপনাদের মাধ্যমে প্রশ্নটা সমাজের সামনে করি অথবা যথাস্থানে করি, তাহলে অন্তত আমরা সবাই বুঝতে পারবো আমাদের সামনে রাস্তাগুলো কীরকম। প্রশ্ন নম্বর 1, শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের সসম্মানে বেঁচে থাকার কোনো অধিকারই কি নেই? 2, ভোট এলে নেতারা হাত জোর করে আসেন, কিন্তু ভোট মিটে গেলে নেতারা কি ছুটে এসে লাথি মারার অধিকার পেয়ে যান? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে ওই নদিয়ার কালীঘাটের মতো ঘটনা যেরকম এ রাজ্যে অঙ্গদানের প্রবণতাকে ধাক্কা দিয়ে যেতে পারে, তেমনি আমাদের লাথি খেয়ে মরতে হতে পারে, যেমনটা মরেছেন উত্তর 24 পরগনার বারাকপুরের বাসিন্দা তুলসী অধিকারী। 81 বছরের বৃদ্ধ ওই তুলসী অধিকারীকে লাথি মেরেছিলেন তার কাউন্সিলর। ভাবুন, এখন গোটা বিষয়টা কিরকম অদ্ভুত জায়গায় চলে গেছে, তাই না? আগে ভোট এলেই সবাইকে দেখতাম হাত জোর করে নেতারা ঘুরে বেড়াচ্ছেন, এখন ভোট এলেও নেতাদের কোনো ভাবলেশ নেই আর কি। গোটা বিষয়টা তারা মনে করে ফেলেছেন যে একটা তো অধিকার, সুতরাং কেউ কাউকে পরোয়া করেন না, মানে আপনাকে আমাকে আর কি। আমরা এখন টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি। এটা আসলেই হয়তো আমরা সবাই আমাদের ভোটটাকে একটা কমোডিটি বানিয়ে ফেলেছি, এটা বিক্রয়যোগ্য বস্তু বানিয়ে ফেলেছি। তো যখন তার একটা মূল্য নির্ধারিত হয়ে যায়, এ হাতে নাও ও হাতে দাও, ব্যাস আপনি তো তখন কৃতদাস। আপনাকে সেইভাবেই ব্যবহার করা যেতে পারে যেভাবে হয়তো ওই একটা সময় কৃতদাসদের সাথে তাদের ভূস্বামীরা ব্যবহার করত। তারা বাধ্য, এর বাইরে তাদের আর কিছু নিজের বক্তব্য থাকতেই পারে না। সোজা কথায় অবজ্ঞা। আমরা সবাই যে ক্রমশ মূল্যহীন হয়ে যাচ্ছি, এই তুলসী অধিকারীর ঘটনাটা তার প্রমাণ। তুলসী অধিকারীর বাড়ি উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে। তার বাড়ির পাশে তার প্রতিবেশী বাড়ি তৈরি করছিলেন। বাড়ি তৈরি করছিলেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুলসী অধিকারীর মনে হচ্ছিল নিয়মকানুন মেনে বাড়ি তৈরি হচ্ছে না। এবার এটা খেয়াল করে দেবে, এটা কিন্তু খুব কমন মানসিকতা। পাড়াতে বহু লোক থাকেন যারা নিজেদের ব্যাপারটা সবসময়, সাধারণ মানুষ তো অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, ফলে আমরা সবাই ওই যেটুকুনি আছে সেইটুকুনিকে বাঁচিয়ে রাখতে ভীষণ সচেতন থাকি, খুঁতখুঁতে থাকি। সবসময় মনে হয় তো পাশের লোকটা একটু বেশি নিয়ে নিল, পাশের লোকটা সঠিকভাবে করছেন, এরকম হয় আর কি। এটা চেনা সিনড্রোম। তা তুলসীবাবুও সেটা করেছিলেন। তিনি স্থানীয় কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে একটা চিঠি লিখে দিয়েছিলেন। যথারীতি কাজ হয়নি আর কি। এবার কাজ হচ্ছে না দেখে পুরসভার চেয়ারম্যানকে সরাসরি এরপরে চিঠিটা লেখেন। প্রথম চিঠিটা কাউন্সিলর, সেকেন্ড চিঠিটা সোজা চেয়ারম্যান। ব্যাস, তাতেই দেখি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। স্বাভাবিক তার আঁতে লাগতেই পারে যে এত বড় সাহস, আমার কাছে চিঠি লিখেছিল, আমি সেটা নিয়ে খুব একটা কিছু করিনি, তার মানে হচ্ছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি এটার মধ্যে কোনো গণ্ডগোল নেই, ফয়সলা হয়ে গেছে, তো ম্যাটার ডিসমিস। এবার তারপরেও এর এত বড় সাহস যে আমার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, মানে চেয়ারম্যানের কাছে চিঠি যাওয়া মানে তো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা। মানবেন কেন তিনি? একটা সাধারণ মানুষ, একটা নাগরিক, কাউন্সিলর মানে তো বড় সড়ো ছোটোখাটো জমিদার টাইপস ব্যাপার আর কি। এরপর ধাপে ধাপে বড় রাজা মহারাজা এরকম সব আছে আর কি, বাদশাহ শাহিনশাহ হয়তো আছেন, এইরকমই তো একটা সিস্টেম তৈরি হচ্ছে না। তো সেই জায়গায় তিনি কেন মানবেন? সুতরাং কি অভিযোগ জানেন? ওই কাউন্সিলর নাকি বাড়ি বয়ে এসে হামলা করে গেছেন, সেটাই অভিযোগ হয়েছে আর কি। প্রথমে
তুলসী অধিকারীর ছেলেকে নাকি মারধর করা হয়। এবার ছেলেকে বাঁচাতে যখন তুলসী অধিকারী এগিয়ে যান তখনই কাউন্সিলর তাকে লাথি মেরেছেন বলে অভিযোগ। হয়তো এই বৃদ্ধর জন্য এই পরিণতিটাই হচ্ছে তার জন্য তার অদৃষ্টে লেখা ছিল আর কি। কারণ একজন সাধারণ মানুষ হয়ে তিনি একজন নেতার ক্ষমতাকে বা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। সেই লাথি খাওয়ার পরেই নাকি 81 বছরের তুলসীবাবু মারা যান। হয়তো তার দিক থেকেও এই বিষয়টা তিনি ঠিক নিতে পারেননি, তার শরীর নিতে পারেনি শুধু না, মানসিকভাবে কোনো দিক থেকেই হয়তো নিতে পারেননি যে আমাদের কোনো মূল্য নেই। হয়তো এই একটা গ্লানি, একটা অসহায়তা, একটা আক্ষেপ, অপমান সব মিলেমিশেই হয়তো তিনি মৃত্যুটাকে শ্রেয় বলে মনে করেছেন। আচ্ছা, এই যে লাথিতে তুলসী অধিকারীর মতো একজন ভোটারের মৃত্যু হলো, একে কি আমরা গণতন্ত্রের লাথি বলতে পারি বলুন তো? কারণ আর যাই হোক, তুলসী অধিকারীর প্রাণ যিনি কাড়লেন বলে অভিযোগ উঠছে, সেই কাউন্সিলর তো গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচিত, তাকে অধিকার দেওয়া হয়েছে, আমরাই দিয়েছি। সুতরাং ভোটে জিতে ভোটারকে লাথি মারার অধিকার যদি কোনো নেতা পেয়ে যান, তাহলে তার সেই লাথিকে তো গণতন্ত্রের বলেই বলিয়ান হতে হবে বলে ধরতে হবে। জোটটা এসছে গণতন্ত্র থেকে, সুতরাং এটা গণতান্ত্রিক লাথি, এইভাবে ভাবতে পারেন। তাহলে ভাবলে কিন্তু এগুলো এই জন্যে বলছি, আপনার আমার এগুলো ভেবে নেওয়া উচিত। এগুলো মাথার মধ্যে যদি থাকে না, মানসিক একটা প্রস্তুতি থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু এই ধরনের লাথি ঠাথিগুলো সহ্য করতে পারবেন। আরেকটা কথা, তুলসী অধিকারী মারা না গেলে ওই লাথির অধিকারটা যে নেতাদের জন্মগত অধিকার হয়ে যেত না, তার কোনো গ্যারান্টি আছে? হয়তো তুলসী অধিকারী পড়ে গেলেন, একটু লাগলো, মনে আরও বেশি লাগলো, কিন্তু বেঁচে রইলেন। তখন তো হয়তো ওই নেতা বা ওই কাউন্সিলরের মনে হতো এইটাই উচিত শিক্ষা দিয়েছি, এটাই শাস্তি, এটাই প্রাপ্য ছিল। এবার একজন নেতা ভাবলে বাকিরাও ভাববেন না কেন? হয়তো সব নেতারাই ভাবতেন ভোটে জেতা মানেই তারা ভোটারকে লাথি মারার অধিকারী। হতে পারতো তো, সব সম্ভব। তুলসী অধিকারী সেই দিক থেকে হয়তো মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছেন, এইটা ভেবে আমরা শান্তি পেতে পারি বা স্বস্তি পেতে পারি, সেটাই হবে কিনা এরকম গ্যারান্টি দিতে পারছি না। তবে এটা ঠিক, তুলসী অধিকারী মরে না গেলে ওই কাউন্সিলরকে কি তার দল তৃণমূল কংগ্রেস বহিষ্কার করত? তৃণমূল বহিষ্কার না করলে পুলিশ কি ওই কাউন্সিলরকে গ্রেফতার করত? এই এতগুলো প্রশ্ন, এগুলোকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানেন তো। আসলে তুলসী অধিকারী মারা না গেলে তো এই প্রশ্নগুলো উঠতই না। ব্যারাকপুরের রবীন্দ্রনাথ হয়তো অন্য কাউকে লাথি মারার জন্য এতক্ষণে রেডি হয়ে যেতেন, ওই গণতান্ত্রিক লাথি। খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। এটা কি ভাবছে এইখানে কোর্ট শেষ হয়ে যাবে? তৃণমূল কংগ্রেস একটা ডিসিপ্লিন দল, কোনো হুলিগিজমের এখানে কোনো স্থান নেই, এবং তৃণমূল করতে গেলে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে। ঔদ্ধত্যের কোনো স্থান তৃণমূল কংগ্রেসে নেই। যদি তৃণমূলের সঙ্গে থাকেন, একদিন না একদিন তৃণমূলের এই কালিমা আপনার গায়ে লাগবে এবং আপনাকে এই ধরনের বিষয়ের সঙ্গে মধ্যে যেতে হবে অভিযুক্ত হিসেবে। কারণ তৃণমূলের সিস্টেমই এটা, প্রত্যেক সময় মানুষ থেকে অমানুষে তৈরির যে কারখানা, তার নামই তৃণমূল। ব্যারাকপুরের ঘটনা অত্যন্ত বাজে ঘটনা। একজন পুরপিতার বিরুদ্ধে অভিযোগ, দল তাকে সাসপেন্ড করেছে। তো এটাই তো অন্য দল করে না। তৃণমূলের এত বড় দল, এত বড় সমাজ, কেউ কোথাও কোনো জায়গায় কিছু সিরিয়াস ঘটনা দল ব্যবস্থা নিয়েছে, বাকি পুলিশ প্রশাসন দেখছে। দেখুন, তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটা তাদের নিজেদের অবস্থান, তারা কতটা ডিসিপ্লিনড পার্টি সেটা তো প্রমাণ করে দিয়েছে। শুনলেন তো, ওই ববি হাকিম বললেন আর কি, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে, সুতরাং পুলিশ প্রমাণ করে দিয়েছে তারা কতটা তৎপর। আর বিরোধীরা তাদের যেটা করার সেটাই তারা করেছে, রাজনীতি করেছে। শুধু ওই প্রথম দুটো ঘটনার ক্ষেত্রে সিকোয়েন্সটা কিন্তু ভেবে দেখুন। এটাকে আবার ভাববে না এই দুষ্টু লোক সব, খালি মনটা এত কুটকচালিতে ভর্তি, খালি এই সমস্ত কাটাছেঁড়া করে।
পুলিশ তারা কাজটা করেছে, তাদের কাজ করেছে। হ্যাঁ, তৃণমূল তাকে বহিষ্কার করার পর করেছে, কিন্তু পুলিশ এটাও তো বলতে পারে যে এটা পুরো সবটা মিলেই তো পুলিশ প্রশাসন সবাই তো একই চেনে বাঁধা, একটা সূত্রে বাঁধা আর কি। তো সুতরাং ওখানে সবাই সচেতনতার সঙ্গে কাজ করেছেন, ওকে বহিষ্কার করা এবং তারপর গ্রেফতার করা। যাকে হয়েছে তো, নাই মামার থেকে কানা মামা ভালো। তার বিরোধীরা ওই বললাম, তারপরেও ওই মনটা তো খারাপ না, বিরোধীদের ধর্মটাই ওই সারাক্ষণ সমালোচনা করবে। ব্যারাকপুরে সেই জন্য বিজেপি মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ওই অভিযুক্ত কাউন্সিলরকে পুলিশ জামাই আদর করেছে। এই অভিযোগটা তো অর্জুন সিং করছেন, শুনলেন তো। এবার অন্য কিছু যে তিনি করবেন সেই প্রত্যাশা আমাদের ছিল না। আর আমরা এটাও অবশ্য তিনি যে ভুল কিছু বলছেন, একদম অবাস্তব কিছু বলছেন, সেটাও ভাবছি না। ফলে পুরো ব্যাপারটাই আমাদের কাছে খুব স্বাভাবিক লেগেছে, জানেন তো। কারণ আমরা জানি এরকম ঘটনা বা এরকম জিনিস, এমনকি ওই তিহার জেলে বসে যে নেতারা মেসাজ নেন সেই ছবি পর্যন্ত আমরা দেখে ফেলেছি। ফলে নেতা হলে যে সব সময় একটু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক সময় জেলের বদলে হাসপাতালে বল তবিয়তে বসে কাটলেট খাওয়া যায়, তো আমরা জানি, এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি। আর বিরোধীরা সমালোচনা করবেন সেটাও জানি, তাতেও অভ্যস্ত। আমরা তো জানি নেতারা হচ্ছেন জলের মতো, যখন যে পাত্রে থাকেন সেই পাত্রের আকার নেন। সুতরাং অর্জুন সিং এখন যেহেতু বিজেপির পাত্রে আছেন, তাই জন্য তৃণমূলের বিরোধিতা করবেনই, এটাই তো ঘটনা। না হলে তিনিও হয়তো ফিরহাদ হাকিম বা কুণাল ঘোষের মতো তৃণমূলকে একটা খুব ডিসিপ্লিন দল বলে তাকে বাঁচানোর চেষ্টা করতেন। সবার কাছে এই জিনিসটা হয়। হ্যাঁ, আমারটা ঠিক আছে, নিজের ছেলে পরমানন্দ, বাকিরা যত উচ্ছন্নে যায় তত আনন্দ, এরকমই ব্যাপার আর কি। এটা রাজনৈতিক দলের নেতারা একদম গোড়াতে শিখে নেন আর সেই ব্যাকরণটা ফলো করেন। আর তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলাদেশি বলে সন্দেহ করা হলে, অত্যাচার করা হলে এ রাজ্যের বিজেপি নেতারা একটু রক্ষণাত্মক হয়ে যান, আর তখন তৃণমূল তাদের আক্রমণ করে। কিন্তু বিষয়টা যখন উল্টে যায়, নদিয়ার রানাঘাটে রঞ্জিত আর অঞ্জলি ঘটক থাকতেন। অভিযোগ কি জানেন? বৃদ্ধ দম্পতি, এই বৃদ্ধ দম্পতির সম্পত্তি জোর করে দখল করতে চেয়েছিল এলাকার যুব তৃণমূল নেতা দীপঙ্কর মোদক। দিনের পর দিন চাপ, একটা সাধারণ দম্পতি, তারা কতক্ষণ পর্যন্ত নিজেদের সেই চাপের মুখে ধৈর্য রাখতে পারবেন বলুন তো? কতক্ষণ পর্যন্ত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? এমনিতেই তো জীবনের চাপটা বয়স্কদের ক্ষেত্রে অনেক বেড়ে যায়, তার উপর আবার রাজনৈতিক চাপ। সাধারণ মানুষ তো ওর সামনে জাস্ট 1 মিনিটে বেঁকে যাবে। এই দম্পতিরও তাই হয়েছিল। চাপের মুখে শেষ পর্যন্ত জলের দরে তারা সম্পত্তি বেচে দিতে বাধ্য হয়েছেন এবং ভোপালে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। ভাবুন, এদের কি আপনারা পরিযায়ী দম্পতি বলবেন এখন থেকে? কিন্তু পার্মানেন্টলি চলে গেলে তো আর পরিযায়ী বলা যাবে না। তাহলে কি আমাদের রাজ্যকে কাঠগড়ায় তুলে রাজ্য ত্যাগী বলবেন? এবার তারা যদি কাঠগড়ায় তোলেন, তাহলে এক্ষেত্রে তো তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। হচ্ছেও তাই। বিজেপি বিরোধীরা সবাই বলছে যে বাংলায় বাঙালি মধ্যবিত্ত তারা কেন এরকম অত্যাচারের শিকার হবে। বিরোধীদের গলার জোরটা আরও বাড়ছে, কারণ একই ঘটনা, একই দিনে একাধিক ঘটনা ঘটেছে। ব্যারাকপুরের কাউন্সিলরের বৃদ্ধের মৃত্যুর ঘটনা, রানাঘাটে তৃণমূল নেতার দাপটে বৃদ্ধ দম্পতির প্রবাসী হওয়ার অভিযোগ, আর নদিয়ার মুরুটিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, তাদের পড়ুয়াদের তাদের পেটানোর অভিযোগ, সব একসঙ্গে উঠছে। হ্যাঁ, এটা আবার নতুন শুনলেন তো, ভাবলেন এটাও ঘটছে। মুরুটিয়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। ভয়ানক একটা কাণ্ড, জানেন। অভিযোগ হচ্ছে যে ওই বিধায়ক গাড়িতে করে ফিরছিলেন আর ওই পড়ুয়ারা রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার বিধায়কের গাড়ি এমনিতেই তাদের বোঝা উচিত ছিল, তারপরেও তারা নাকি রাস্তা ছাড়েনি আর কি, রাস্তার মাঝখান দিয়ে চলছিল হয়তো। শেষ পর্যন্ত হর্ন দিয়েছে বিধায়কের গাড়ি, তাতেও নাকি তারা পুরোটা সাইড দেয়নি। সুতরাং
এই অভিযোগে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় নাকি জারপোনায় ক্ষুব্ধ হয়ে ওই পড়ুয়াদের মারধর করেছেন, এটাই অভিযোগ। এবার নেতার গাড়ি পাস না পাওয়ায় যদি পড়ুয়াদের গায়ে সত্যি সত্যি হাত ওঠে, তাহলে তো বুঝতে হবে নেতারা জানেন যে তাদের হাত আইনের হাতের থেকেও লম্বা। আইনের হাত বাড়িয়ে হাজার চেষ্টা করলেও তাদের কখনো ধরা যাবে না, ধরা ছোঁয়ার বাইরে তারা। আর তাহলে আমরাও বুঝতে পারবো এই গণতান্ত্রিক হাত এবং গণতান্ত্রিক পা, এ দুটোর জোর কত, কখনো লাথি কখনো হাত। তাই তারা চাইলে কাউকে লাথি মারবেন, কাউকে চর। নেতারা চাইবেন আমরা যেন সবাই চোখ বন্ধ করে থাকি। এবার বুঝতে পারছেন কেন চোখ ফোটাটা উচিত নয়, মানে মানুষের যত কম দেখে তত ভালো থাকে। এই সহজ সত্যিটা আমাদের বোঝানোর চেষ্টা হলো আমরা বুঝতে পারি না। তাই আমাদের চোখ ফুটুক, এটা কেউই চাইছেন বলে তো মনে হচ্ছে না। বৈব মিথ্যা, মিথ্যা মিথ্যার পেছনে দৌড়াই, সত্যির নাগালে বাইরে চলে যায়। সুতরাং ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকেল করবার জন্য এরকম একটা চক্রান্ত করেছিল, কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। বিজেপি, ভারত জ্বালাও পার্টির সব নেতারা তারা চেষ্টা করছে কালিমালিপ্ত করবার জন্য। দেখুন, 15 বছরে এই রাজ্যে তৃণমূলের এমএলএ এমপিরা তো রাজা হয়ে গেছে, এবং রাজার সামনে তো প্রজাদের অবস্থান, তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকবে নত জানু হয়ে। তো উচ্চ মাধ্যমিকের পড়ুয়ার নিশ্চয়ই সবুজ সাথীর বাইসাইকেল নিয়েই যাচ্ছিলেন, তো সেটা ছোট রাজার সহ্য হয়নি। দেখুন, শুনলেন তো বিমলেন্দু বাবুর অভিযোগ, এটা বিজেপির চক্রান্ত। এবার হতে পারে সব কিছুই, পৃথিবীতে তো এই মুহূর্তে কোনো কিছুই অস্বাভাবিক নয়, কিন্তু এটাও ঘটনা যে ভোটের মুখে এই ধরনের পরিস্থিতিতে এটা যে একদম বাধাগতের উত্তর, সেটাও তো আমরা ছোটোবেলার থেকে জানি। এর আগের জমানা হলে শোনা যেত সিপিআইএমের চক্রান্ত, এখন শুনবেন বিজেপির চক্রান্ত। আর বিজেপির কিছু হলে শুনবেন তৃণমূলের চক্রান্ত। আর শুধু বিরোধীদের চক্রান্ত কেন, বিধায়ক কি খেয়াল করেননি ওই পড়ুয়াগুলো কি মারাত্মক অপরাধ করেছে? হয়তো এটাও হতে পারে জানেন, আফটার অল বিধায়ক মানে তো অভিভাবকও বটেন না, তার হয়তো মনে হয়েছিল যে এই বাচ্চা ছেলেগুলো এখনও তারা পড়াশুনো করছে, মানে শিখছে, এই সময় তাদের সঠিক শিক্ষাটা দেওয়াটা খুব দরকার। এরা জানে না রাস্তার মধ্যে একদম সাইড দিয়ে না চললে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর তার একটা সামাজিক দায়িত্ব আছে কিনা বলুন তো। হয়তো শেখানোর চেষ্টা করেছিলেন, যদি অভিযোগটা সত্যি হয় সেক্ষেত্রে তো তাকে তার যে মানসিকতা সেটাকে নিয়ে কোনো রকম প্রশ্ন তোলা যাবে না, উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বললাম সব কিছুর দুটো দিক আছে, আপনারা ভালোভাবে কিন্তু এক চক্ষুমি করবেন না, দুদিক দিয়েই দেখবেন। হ্যাঁ, যতই আমাদের চোখ বন্ধ থাকাটা ভালো হোক, এগুলো কিন্তু সব দিক থেকে দেখানোটা উচিত। আর দেখুন, রাজনীতি কিন্তু ওই রাস্তা আটকানোকে দোষের চোখে দেখে না, এটাও আপনার মাথায় রাখতে হবে। রাস্তা আটকে কত বড় বড় আন্দোলন হচ্ছে, কত দিন আপনি কাজে গিয়ে পৌঁছতে পারেননি ওই শুধু রাস্তা আটকে কোনো না কোনো কেউ আন্দোলন করেছে বলে, রাস্তা অবরোধ করেছে বলে। এ তো জাস্ট রাস্তা দিয়ে সাইড দিয়ে এরকমভাবে যাওয়া। এটা হয়তো বিমলেন্দুবাবু বলেছেন, তার একটা যুক্তি আছে। এত কিছু গোটা রাস্তা আটকে দিলেও আমরা কিছু বলি না, বলা যায় না, আমরা সবাই করি। সুতরাং এখানে কেউ একটু রাস্তা আটকেছে বলে তাদের মারধর করব? কিন্তু আমার ওই মনে হচ্ছিল ওই সচেতনতা, মানে ওই শিক্ষাটা যে রাস্তার সাইড দিয়ে যাওয়া উচিত, নইলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটাই কারণ হবে তাহলে। তবে হ্যাঁ, রাস্তার এই উদাহরণটা কিন্তু আছে অনেক কিছু। এই ধরুন বেলডাঙ্গা, হ্যাঁ, এই রকম জায়গায় সেখানে তো ওই রাস্তা ঠাস্তার উপর কত কিছু হয়েছে, আগুন টাগুন জ্বলেছে, ট্রেন আটকেছে, বাস আটকেছে, এগুলো তো হয়েছে, ওই বললাম অভ্যস্ত। তবে হ্যাঁ, এটা ঘটনা ওগুলো নেতারা আটকেছে, নেতাদের জনতারা রাস্তা আটকানো আর জনতার নেতার রাস্তা আটকানোর মধ্যে একটা ফারাক আছে, এটাও আপনাকে ধরতে হবে। পড়ুয়াদের জন্য নেতার গাড়ির গতি যদি সত্যিই কমে গিয়ে থাকে, তাহলে কোথাও না কোথাও কিন্তু অপরাধ হয়। নেতার কাজ কি একটা, 100টা, তার একটা সেকেন্ডের মূল্য কত বলুন তো। এবং সেটা কিন্তু মানুষের জন্য, কারণ নেতারা তো মানুষের জন্য নিবেদিত প্রাণ, তারা মানুষের উপকার করার জন্যই তো দৌড়ে বেড়ান। সুতরাং এদের শিক্ষা হওয়াটা উচিত আর কি। অভিযোগটা যদি ঠিক হয়ে থাকে তাহলে তারা একটু শিক্ষা পেয়েছেন আশা করা যায়। আমার আরেকটা জিনিস মনে হচ্ছিল জানেন তো,
কোথাও গিয়ে তারা কি আরও বড় কোনো অপরাধ করেছেন বলে এই গোটা ঘটনার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে দেখুন, যেটা শোনা যাচ্ছে ওরা নাকি টিউশন পড়ে ফিরছিলেন, মানে পড়াশুনো করতে চাইছেন, এই বাজারেও উচ্চ মাধ্যমিক পড়ুয়া পড়াশুনো করছেন, এ তো ভারী অন্যায়। এত টাকার পাহাড় দেখানো হলো, যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়া দেখানো হলো, চাকরি না পাওয়া দেখানো হলো, যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাওয়া দেখানো হলো, এত চাকরিহারার কান্না দেখানো হলো, এত 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 স্কুল বন্ধ হয়ে যাওয়া দেখানো হলো। মানে বছরের পর বছর ধরে শিক্ষার ধারাবাহিক সব যাত্রা দেখার পরেও ওই পড়ুয়ারা যে এখনও লেখাপড়া করতে চাইছেন, এটা তো তার মানে তারা অতীত শিক্ষাটা ভুলে গেছেন। খেয়াল রাখবেন, শিক্ষা আমাদের অতীত, ভাতা আমাদের ভবিষ্যৎ। এই পড়ুয়াদের মাথায় এত করে ঢোকানোর চেষ্টা করার পরেও তারা তো ধরতে পারেননি। উচ্চ মাধ্যমিক পড়ুয়া মানে মাধ্যমিক পাস, তাহলে তো এই 15ই আগস্ট থেকে বেকার ভাতা পাওয়ার কথা তাদের। তার জন্য তদবির না করে এই সময়ে এই লেখাপড়া করা, টিউশন করতে যাওয়ার কোনো মানে হয়? আর ওই করিমপুরের মানুষ, তাদেরও তো বলিহারি, তাদেরও মাথায় কিছু থাকে না। এই পড়ুয়ারা মার খাওয়ার জন্য তারা আবার বিক্ষোভ দেখাচ্ছেন। আর যদি আপনারা মনেই করেন যে পড়ুয়াদের মারাটা দোষের হয়েছে, তাহলে দোষটা কার এটাও তো ভেবে দেখতে হবে। বললাম, চোখ কান খুলে চলবেন, কিন্তু সব কিছু দুটো দিক আছে, এক চোখমই করা যাবে না। পড়ুয়ারা যাদের হাতে মার খেলো তাদের হাতটা কে শক্ত করেছে সেটাও তো দেখতে হবে। যদি সত্যিই ওই হাত তাদের শাসন করে থাকে, মেরে থাকে, তাহলে সেই হাতকে নির্বাচন তো করিমপুরের মানুষই করেছেন। এবার এক বিধায়ক বা বিধায়কের লোক যারাই হন, তাদের পেছনে তো মানুষেরই সমর্থন আছে, সুতরাং তারা কি আর অকারণে কোনো মানুষকে মারতে পারেন বলুন? এটা তো ভাবতে হবে। এবার উল্টো দিকে এই গোটা ব্যাপারটার মধ্যে একটাই শুধু জিনিস মনে হচ্ছে, দেখুন, এই যে বিভিন্ন রকম ভাতা ঠাতা এখন দেওয়া হয় না, এবার আবার ওই লক্ষ্মীর ভাণ্ডার আবার 500 টাকা বেড়েছে আর কি। আবার ভোটের পর বেকার ভাতা দেওয়া হবে, যেটার জন্য বলছিলাম ওদের তদবির করতে শুরু করা উচিত ছিল এখন থেকে, তা না করে টিউশন পড়তে যাচ্ছে। এবার এর ফলেই ওই বললাম, আমাদের ভোটগুলো আসলে একটা পণ্য হয়ে গেছে, যেগুলোর একটা দাম আছে, কেনা যায়। ভোটের আগে ওই জন্য যে নেতারা হাত জোর করে লোক দেখানো ভদ্রতা করতেন, এখন আর সেটা প্রয়োজন নেই। ফলে হাতটা এরকম হওয়ার বদলে এখন এরকম হতে পারে। ভাতা যাদের অ্যাকাউন্টে ঢুকছে তারাই বরঞ্চ এখন হাত জোর করবেন, আর নেতার হাত উঠবে শাসন করার জন্য। একবার হাত পেতে নিলে তার মানে জনতার জনার্দন থাকে না, এটা কিন্তু বুঝে নেওয়া দরকার। মুশকিল হচ্ছে ওই কিছু মানুষজন তারা বিভিন্ন রকম কথাবার্তা বলেন, জানেন তো, ওই যে করদাতাদের টাকাতেই ভাতা দেওয়া হচ্ছে, যে টাকাটা আমাদের দেওয়া হচ্ছে এগুলো আসলে আমাদেরই ট্যাক্স দেওয়া টাকা, এগুলো আসলে গঙ্গা জলে গঙ্গা পুজো, এগুলো বোগাস, এগুলো সব পুরনো একঘেয়ে জিনিস আর কি। এগুলোর আজকের দিনে সত্যি সত্যি কোনো মূল্য নেই। যেটা মানুষ দেখেন সেটাকেই মানুষ এখন মানে কোথাও গিয়ে তাদের চরম প্রাপ্তি বলে মনে করে। ওই জন্য এই ভাতাগুলো এই মুহূর্তে যখন তারা ভবিষ্যৎ বলে মনে করে ফেলেন এবং অধিকার বলে মনে করেন এবং ভাবেন তাদের অধিকারটা নেতারাই দিচ্ছে, তখন তারা বাকি সব কিছু ক্ষেত্রে চোখ বন্ধ করে নিতে পারেন। আর ওই ভাতা বন্ধের ভয় দেখিয়ে সেই সুযোগে নেতারা তাদের দিয়ে যা খুশি তাই করতেও পারেন, করিয়েও নিতে পারেন। এই যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে দেখুন না, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে বিরোধীদের ভোট দিলে ভাতা বন্ধ করে দেওয়া হবে। তার মানে সাগরদিঘিতে তৃণমূল হারার পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের যে অভিযোগ উঠেছিল, ধূপগুড়িতে উপনির্বাচনের সাথে লক্ষ্মীর ভাণ্ডারকে জড়িয়ে দিয়ে যে প্রচার হয়েছিল, সেগুলো তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সেখান থেকে শওকত মোল্লা এক সূত্রয় বাঁধা, এবং এগুলোকে যা মনে হচ্ছে আর বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ এখানে বিরোধীদের কোনো ভূমিকাই নেই। যা ভূমিকা শাসক মানে যারা দাতা, আর আপনি আমি সাধারণ ভোটার যারা গৃহীতা, ব্যাস। প্রকল্পটার ঘোষণা হয়েছিল 2021-এর ভোটের ঠিক আগে। তৃণমূল ভোট জেতার পর সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই বহু বিশেষজ্ঞ মমতার মাস্টার স্ট্রোক হিসেবে মেনে নিয়েছিলেন।
26-এর ভোটের আগে আরও 500 টাকা বাড়িয়ে দিয়ে সেই লক্ষ্মীর ভাণ্ডার অস্ত্রেই আরও শান দিয়েছে শাসক। এবারে দেখা গেল সেই ধারালো অস্ত্র হাতেই ভোটের ময়দানে দাপাদাপি শুরু করলেন শাসক নেতারা। ভাঙড়ে দেখা গেল আইএসএফ করলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। ভোটে হেরে যাওয়া এলাকাকে শায়েস্তা করতে শওকত নাকি এই ওষুধ আগেও প্রয়োগ করেছেন। তৃণমূলের ভোট প্রস্তুতি সভায় দাঁড়িয়ে সে কথা ঘটা করে মনেও করিয়ে দেন ক্যানিং পূর্বের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। নিজেই বলেছেন আইএসএফ নেতাকর্মীদের আবাস যোজনার টাকা আটকে দিয়েছেন। এবার দেখা গেল সেই হুঁশিয়ারিটাও দিয়েছিলেন প্রকাশ্য সভায় দাঁড়িয়েই। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা, যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে। শওকতের এই হুমকি সামনে আসার পরেই মুখ খুলেছে এলাকার আইএসএফ নেতারা। তাঁরা জানিয়েছেন সরকারি প্রকল্পের সুবিধে পেতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন। উনি এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে, যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছে। ঘরে যাদের নাম এসছে, 3টে অঞ্চলে হেরেছে, সেটাকে উনি কোনো মতে করতে দেবেন না। ক্ষমতা থাকলে করে নেওয়া, ক্ষমতা থাকলে করে নেওয়া মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন। গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো, তো এর ব্যাপারে আর কি বলবো। আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। এই যে বাংলায় হেরেছে বলে 2021 থেকে সব বন্ধ করে দিয়েছে বিজেপি। আমাদের এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পান। শওকত মোল্লা যেটা বোঝাতে চেয়েছেন যে যারা এত সুবিধা পাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন না কেন, এইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুঝে নিতে হবে। উনি যে শব্দগুলো বলেছেন ওটা সাজিয়ে গুছিয়ে নিন না। কুণাল ঘোষ বলছেন শওকতের মুখের কথাগুলোকে সাজিয়ে নিতে, কিন্তু প্রকাশ্য মঞ্চে শাসক বিধায়ক বুক ঠুকে যে ফতোয়া দিচ্ছেন তা কিন্তু একেবারেই অগোছালো শোনাচ্ছে না। বরং মনে হচ্ছে ভোটের আগে যুদ্ধের অস্ত্রগুলো শাসক বেশ ভালো করেই সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। ভোটের খেলা ঘোরানোর তেমনই এক হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার। ভাঙড়ে দাঁড়িয়ে সেই অস্ত্রের ঝনঝনানি শোনালেন শওকত। একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। দেখুন, ভাঙড়বাসী আশ্বস্ত থাকতে পারেন, শওকত মোল্লা মঞ্চে দাঁড়িয়ে যা বলেছেন সেটা জাস্ট কথার কথা। যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি যাকেই ভোট দিন টাকা তার অ্যাকাউন্টে ঢুকবেই, এটা কিন্তু বুঝে নেওয়ার দরকার আছে। ওই পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচার গজিনা 2 গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার মহিলার অ্যাকাউন্টে 5 মাস এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি। ওই 2 পঞ্চায়েতের মানুষ তারা কিন্তু একই অপরাধ করেছিলেন বলে অন্তত শওকত মোল্লার ওই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে ধরতে হবে আর কি, কারণ তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। তার মানে শওকত মোল্লা যা ভাঙড়ে বলেছেন সেটা ময়নায় মিলে গেছিল বলে ধরতে হবে। ওই সাজিয়ে গুছিয়ে নিয়েই আর কি ব্যাপারটা বুঝতে চেষ্টা করতে পারেন আর কি। কিন্তু ওই ময়নার ওই বাগচা পঞ্চায়েতের সুনিতা মণ্ডল তিনি ওই হাইকোর্টে মামলা করে দিয়েছিলেন। এর ফলে আর ওই খুব জলদি হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে টাকাটা ওই 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 পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মহিলাদের তো অধিকার, কেন তারা পাননি। এবার সেটা 15ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি হচ্ছে 17ই ফেব্রুয়ারি। আর ইতিমধ্যেই বাজেটের ঘোষণা অনুযায়ী ওই 2 পঞ্চায়েতের মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। অবশ্য 5 মাসের বকেয়াটা এখনও বাকি, মানে মামলাটা চলবে। তবে বকেয়া নিয়ে মামলা সে তো ডিএটিএ দেখে আপনারা দেখতেই পেরেছেন না, যে মামলা যতই ফয়সলা হয়েও হবে না ভাবটা কিন্তু থেকেই যায়। শুধু ওটা পরের কথা, বকেয়াটা কবে হাতে গরম হবে সেটা পরের কথা। কিন্তু এখন ওই কোর্টের গুঁতোয় যে টাকাটা চালু হয়ে গেছে, মানে ভবিষ্যতেও যে কারোর বন্ধ হলে আবার চালু হয়ে যেতে পারে, সেটার একটা হাতে গরম প্রমাণ কিন্তু আপনারা
পেয়ে গেলেন। 1 মাসের টাকা ঢুকছে, এখন 5 মাসের টাকা ঢুকে 1,500 টাকা ঢুকেছে। এতদিন কেন বন্ধ ছিল? দিদি দেয়নি। আমরা তো বিজেপি করি, তৃণমূল টাকাটা দিচ্ছে না তো কেন? আবার ওরা কার থেকে দিচ্ছে? আমাদের টাকা তো ওরা দিচ্ছে না। ওরা কি ঘর থাকতে কেটে দিচ্ছে না ওর বাড়ি থাকতে কেটে দিচ্ছে? কি কারণে বন্ধ হয়েছে ও কথাটাই তো বলতে পারবো না। ওটাই সে দিদি জানে, সে গদিয়ান দিদি, সে জেসে দিদি জানবে নি। আমাদের দীর্ঘ 6 মাস ধরে টাকা লক্ষ্মী ভান্ডার মানে বন্ধ রেখেছিল। আমরা বিজেপি করার অপরাধে অধিকার আমরা ছিনে নিতে পেরেছি। বিচার ব্যবস্থা আমাদেরকে আস্থা দিয়েছে। এর জন্য মহামান্য হাইকোর্টকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বিগত দিনে যে পোর্টালে একটা ডিস্টার্ব ছিল, সেই ডিস্টার্বকে ঠিক করা হচ্ছে। তো যা বোঝা গেল, বুঝলেন তো, একবার ভোটে জিতে গেলেই যে যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে যাওয়া যাবে সবসময় এরকমও না। ভোটের পরেও কোর্টের দরজা কিন্তু খোলা থাকে, আর ভোটের আগে সেখানে তো থাকেই। দেখুন আজকের দিনে রাজনীতির কিন্তু যাবতীয় শুরু থেকে শেষ, আদি অন্ত পুরোটাই হচ্ছে কোর্ট নির্ভর। এই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, দেখলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে শুনানি করলেন, নিজে হাজির হলেন। মুখ্যমন্ত্রীর ওইভাবে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে শুনানি করা, সওয়াল করা, চারপাশে তো হই কাণ্ড হয়ে গেল। মানে এটা বিরাট বড় তার রাজনৈতিক প্রতিক্রিয়া এবং প্রভাব চারপাশে যে পড়লো, এটা তো আপনারা মানবেন। মানে সেই আদালত থেকেই গোটা ব্যাপারটা হলো আর কি। তারপর চারপাশে প্রচার হলো, মুখ্যমন্ত্রী খেলা ঘুরিয়ে দিলেন, তৃণমূল কর্মীরা এতে সবাই আশ্বস্ত হলেন, উৎফুল্ল হলেন, কত প্রচার হলো। তবে খেলাটা পুরোটা বোধহয় শেষ হয়নি, সেটা আজ বোঝা গেল। সেদিন খেলা ফুরিয়ে গেলে আজকে যে আর শুনানি হতো না, সেটাই তো স্বাভাবিক, তাই না? আজকের পরেও যে ভবিষ্যতে শুনানির রাস্তা খোলা থাকতো, সেটাও স্বাভাবিক। আজকে শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, আর আজকে খেলাটাও শেষ হয়নি, পরবর্তী শুনানির একটা জায়গা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, তাতে কিন্তু আবার দুপক্ষেরই দাবি, নতুন করে দাবি, খেলাটা তারাই জিতে নিয়েছেন। তার মানে একটা উইন উইন সিচুয়েশান কিন্তু কোর্টে গেলে হয়, সব পক্ষই কিছু না কিছু পায়, কেউ খালি হাতে ফেরে না, সেরকমই ব্যাপার আর কি। মানে রাজনৈতিক প্রচারের রসদ সবাই সংগ্রহ করে নিয়েছে। বাট সুপ্রিম কোর্ট কী এমন বলল যেটা নিয়ে দুপক্ষই নিজেদের মতো করে দেখে নিলেন যে তাদের জয় হয়েছে? সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর নিয়ে কোনো রকম ছেলে খেলা বরদাস্ত করা হবে না, মানে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা মেনে নেওয়া হবে না। প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে কোনো নির্দেশ প্রয়োজন হলে আমরা জারি করব, কিন্তু কোনো পরিস্থিতিতেই এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করব না। এটা সব রাজ্যকে যে স্পষ্টভাবে বুঝতে হবে সেটাও তারা বলে দিয়েছেন। তার মানে কি? তার মানে হলো যে এসআইআর ছাড়া ভোট হবে না। এবার এটাকে বিজেপি রাজ্যের শাসক দলের হার হিসেবে প্রচার করছে, কারণ নির্বাচন কমিশনে যে 6টা চিঠি মুখ্যমন্ত্রী লিখেছেন, তার একটা চিঠিতে তো এসআইআর স্থগিত করার অনুরোধও জানিয়েছিলেন। এবার বিজেপির নেতারা অভিযোগ করছেন যে এসআইআরটা হতেই দিতে চায় না তৃণমূল। তারা আসলে চায় যে এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকাতেই যাতে ভোটটা হয়, এবং তা দিয়ে তারা ভোট বৈতরণী পার হতে চাইছে। এবং সেখানে আজ সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে যে কড়া মনোভাব দেখালো, তার মানে তো একটাই, ওদের আরও দুর্ভোগ অপেক্ষা করছে। মানে এটা বিজেপি নেতাদের দাবি, কারণ তাদের বক্তব্য হচ্ছে তার মানে এখন এসআইআরটা হতেই হবে, যত ঝামেলা হবে তত পেছোতে পেছোতে হয়তো 5ই মের মধ্যে ভোট শেষ হবে না, আর তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। অর্থাৎ সবটাই নিজেদের মতো করে দেখে বিজেপি নেতারা উৎফুল্ল হওয়ার চেষ্টা করছেন, আর তৃণমূল তারাও গোটা ঘটনাটার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা পাচ্ছেন না। তারা ভাবছেন অলরেডি তারা যে রসদটা সংগ্রহ করে নিয়েছেন সেটাই এই আনন্দগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখল? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে। এসআইআর কে বারণ করেছে? সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে, তা আমরাও তো বলছি এসআইআর হোক। আজকে তো ক্রমশ দেখা যাচ্ছে, প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, আলটিমেটলি ধাপে 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 নানা মান্যতা আস্তে 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 মাইক্রো অবজারভাররা বাদ দিতে পারবে না,
সেটা পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি মান্যতা পেল। মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। মানে বুঝতে পারছেন, দুপক্ষই দাবি করে যাবে যে তাদেরই জয় হয়েছে, কারণ শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাজির হয়েছিলেন। এবার বিজেপি যদি মানুষকে বোঝাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টে খুব একটা সুবিধা হয়নি, তাহলে ভোটের আগে জনমানস একটা ধারণা তৈরি হবে। আর তৃণমূল সেই ধারণাটা কিছুতেই তৈরি হতে দিতে চায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন কবিতা, তার নিচে তার একটা স্বাক্ষর রয়েছে। এবার সেখানে অভিষেক লিখেছেন, এই হঠকারিতা, এই তালিকার শাসন, এটা ভয়ের রাজস্ব তিনি অস্বীকার করেন। এসআইআরে 150 জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেছেন অভিষেক। আর লিখেছেন যে শাসক মানুষের কথা শোনে না, ইতিহাস থেকে ক্ষমা করে না। এবার শাসক বলতে নিশ্চয়ই কেন্দ্রের বিজেপি সরকারের কথাই বলা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু দুটো শাসক আছে, একটা কেন্দ্রে বিজেপি, এখানে তারা যতই বিরোধী হোক, অন্যদিকে তারা তো শাসক, আর রাজ্যের তৃণমূল, তারা তো এখানকার শাসকই। তো কবিতাটা পড়ে আশা করা যায় যে ভোটাররা গুলিয়ে ফেলবেন না, বরঞ্চ দেখুন আজকের দিনেও এই রকম আকছি ওই কত কিছু হচ্ছে, লাথি চর এ সমস্ত আছেই তো। আর তার মধ্যে এই প্রাপ্য নিয়ে বঞ্চনার অভিযোগ, সেগুলোও তো চলছে। এত নেতিবাচক জিনিসের মধ্যে যে এখনও কবিতার মতো একটা সৃজনশীল বস্তুকে মাধ্যম করে মানুষের কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে, এটাই কিন্তু এই ভোটে একটা বড় প্রাপ্তি। তবে এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তো এটাও ঘটনা আর কি। তো এই ক্ষেত্রে আজকে সারাদিন ধরে ধরুন এই সুপ্রিম কোর্টে হলোটা কি, এটা নিয়ে আপনারা তো ভাবছেন। বিভিন্ন দাবি দাওয়াগুলো আগে শুনিয়ে দিলাম, কারণ ওগুলোই আলটিমেট, ওই জন্যেই এত সুপ্রিম কোর্টে শুনানি হয় আর কি, যাতে রাজনৈতিক দলগুলো নিজের মতো করে জয় হয়েছে বলে দাবি করতে পারে। আমরা শুধু একটু মাঝে মধ্যে বেরসিকের মতো কি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। আজকে ওই সুপ্রিম কোর্টে সারাদিন ধরেই এসআইআরে ইয়ারও এদের কি ক্ষমতা, হ্যান ত্যান, কাকে কিভাবে লাগবে, কে বাদ দিতে পারবে, কতজনকে দেওয়া হচ্ছে, কবের মধ্যে দেওয়া হচ্ছে, এই সমস্ত প্রচুর বিষয় নিয়ে প্রচুর শুনানি হয়েছে, যেগুলো একটাও আপনি আমি জানতে খুব বেশি আগ্রহী নন, এটা তো পরিষ্কার। দেখুন আপনার আমার কাছে একটাই প্রশ্ন এখন, ওই ফাইনাল ভোটার তালিকাটা কবে বেরোবে? আমরা একবার দেখব, সচক্ষে দেখব, যে হ্যাঁ চোখ খুলে দেখব, কিন্তু হ্যাঁ দৃষ্টিশক্তি দিয়ে যে ওটাতে আপনার আমার নাম রয়েছে, ব্যাস আমাদের শান্তি, আমরা ঘুমিয়ে পড়বো চোখ বন্ধ করে। তো সেটার ক্ষেত্রটায় তো যা দাঁড়াচ্ছে, বুঝলেন, যা দেখা যাচ্ছে, যদি সুপ্রিম কোর্ট যা বলেছে, ওই এখনও আরও 1 সপ্তাহ স্ক্রুটিনির জন্য রাখতে হবে, 14 তারিখের পরেও, এই এত কিছু হয়ে যাওয়ার পর ভোটার তালিকাটা বেরোতে আরও সময় লাগবে, এটা আমরা বুঝে গেছি। এবং কমিশন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে 28 তারিখের আগে ওই ভোটার তালিকা বেরোনোর কোনো সম্ভাবনা নেই, চূড়ান্ত ভোটার তালিকা। সুতরাং আপাতত আপনাদের অপেক্ষা আরও বাড়ল। আপনার রাজনৈতিক কচকচি দেখুন, শুনুন, যা কিছু আপনাদের ইচ্ছে আর কি, মানে নেতাদের চাপানুতর অথবা কবিতা, যেটা খুশি সব কিছুই আপনাদের জন্য রয়েছে, সমস্ত রকম পরিকল্পনা তৈরি, অথবা চোখ বুজে ঘুমিয়ে পড়ুন।